চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক জুবাইর ইবনে বকরের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। শুরুতেই যেমনটা বলছিলাম যে আমাদের বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় 8 দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হতে যাচ্ছে আপনার পরিচালিত নাটক শাহী গরম মশলা। তো প্রথমে এই নাটকটি সম্পর্কে যদি একটু আমাদের বিস্তারিত বলতেন। কমেডি প্যাটার্নের নাটক। আমরা এই নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, অনিক, জারানুর। এরা হচ্ছে আমাদের প্রধান চরিত্র। মূলত গল্পটা হচ্ছে 3 ভাই, বাবা একজন বিখ্যাত বাবুর্চি ছিলেন। আচ্ছা। তো পরবর্তীতে এরা যখন সেই ডেকোরেটরের দায়িত্ব নেয় তখন আর আসলে লেজে গোবরে পাকায় ফেলে, কারণ এরা অত এক্সপার্ট না, কিন্তু এরা মানুষের সামনে প্রেজেন্ট করে যে তারা অনেক এক্সপার্ট বাবুর্চি। আচ্ছা। তো তারা জারানুরের বিয়েতে যায় হচ্ছে দায়িত্ব নিয়ে। তো ওখানে দেখা যায় যে জারানুর হচ্ছে গিয়ে তাদেরকে 3 ভাইকে পটায়, 3 ভাইকে সে ভালোবাসে, 3 ভাইকে তাকে নিয়ে পালানোর জন্য বলে। পালানোর পর তারা আসলে জানতে পারে যে জারানুর বাবা একজন অনেক বিখ্যাত ডাকাত। আচ্ছা। এই বিয়েতে মদ ছিল না, তো ওদেরকে ইউজ করে পালায় এবং জারানুর বয়ফ্রেন্ড আবার ওদের হাত থেকে নিয়ে চলে যায়। আচ্ছা। এরকম একটা কমেডি গল্প। লাস্টে হচ্ছে 3 ভাইকে বেঁধে রাখে জারানুরের বাবারা। এরকম একটা কমেডির প্যাটার্নের, পুরোই বিনোদনের উদ্দেশ্যে বানানো একটা গল্প। এটা তো আসলে বলছিলেন যে শাহী গরম মশলা নাটকটির গল্পটা কেমন, কিন্তু নামটি যে রাখা হয়েছে শাহী গরম মশলা, সেটা বাবুর্চির কারণেই কি নামটা রাখা হয়েছে নাকি ঈদুল আজহাতে? এখানে হচ্ছে 3 জন যে আমার ক্যারেক্টার, বাবুর্চির ক্যারেক্টার প্লে করেছে। তো বড় ভাই, তার নাম আমরা শাহী রেখেছি, মারজুক ভাই করেছেন। আচ্ছা। তারপর হচ্ছে চাষী ভাইয়ের ক্যারেক্টারের নাম হচ্ছে গরম, আর অনিকের ক্যারেক্টারের নাম হচ্ছে মশলা। 3 ভাইয়ের নাম মিলে হচ্ছে শাহী গরম মশলা। আসলে ক্যারেক্টারের নাম অনুযায়ী এই নাটকটির নামকরণ করা হয়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই। আরো একটা ফ্যাক্ট ছিল, সামনে কোরবানি, একটু কোরবানিদের ভাইব থাকলো, এই সব কিছু মিলিয়ে আসলে। নাটকটির শুটিং লোকেশন কোথায় হয়েছিল? উত্তরায় খনিকালয় নামে একটা শুটিং হাউসে আমরা সেট বানিয়ে কাজ করেছি আসলে বেসিক্যালি। আচ্ছা, কতদিন লেগেছে পুরো নাটকটি শুটিং করতে? নাটকটি আমরা 2 দিন ব্যাপী শুট করেছি। শুটিং চলাকালীন এমন কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা যেটা আসলে এই মুহূর্তে শেয়ার করা যায়? নাটকটা কমেডি, তো প্রচুর দেখা গেছে এখানে অনেক অ্যাকশন প্রপস ছিল, পেঁয়াজের বস্তা, আলুর বস্তা। তো এইগুলো টানাটানি করে আর্টিস্টরা অনেক বেশি টায়ার্ড ছিল। তারপরে হচ্ছে বৃষ্টির একটা খুব ভয়াবহতার মধ্যে আমরা ছিলাম ওই সমসাময়িক সময়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যেহেতু আমাদের বাইরে শুটিং হচ্ছে, বাইরে সেট বানানো, আপনার নাটকটা দেখলেই টের পাবেন যে রান্নার ঘরের যে সেটটা পুরোটাই একটা ছোট্ট উঠানের মতো জায়গায় বানানো। তো ওইটা নিয়ে আমরা খুব টেন্স ছিলাম। সো ওইভাবে এর জন্য আসলে রিমার্ক করার সুযোগ হয়নি এবার, কারণ সবকিছু মিডিয়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। হ্যাঁ, বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কারণ বিকজ বৃষ্টি আসি করছিল, ফটোফটো বৃষ্টি নামছিল। সেটার সাথে চ্যালেঞ্জ করে শুট শেষ করা, আবার সেট ভিজে গেলে সেটা রিসেট করার একটা খুব টেনশনের জায়গা ছিল। আর যেহেতু আমাদের সাথে প্রচুর কাঁচামাল ছিল, অ্যাজ লাইক আলু, পেঁয়াজ, মরিচ, তো ওই কাঁচামালগুলোর জন্য নষ্ট হয়ে গেলে আসলে বিপজ্জনক হয়ে যেত। আচ্ছা, আর্টিস্ট আসলে কি ধরনের সহযোগিতা করেছিল কাজের ক্ষেত্রে? শিল্পী আমাদের যারা আছে ইন্ডাস্ট্রিতে সবাই চেষ্টা করে আসলে তার কাজটা ঠিকঠাক মতো করার। অবশ্যই ফ্রেন্ডলি ছিল। আর এদের সাথে এর আগেও আমার বেশ কিছু আলোচিত কাজ আছে। সো আমার সিঙ্কের আর্টিস্ট ছিল সবাই, তো সাপোর্ট আমি পেয়েছি। আমরা আসলে কথা বলছিলাম শাহী গরম মশলা নাটকটি নিয়ে। তো এই মুহূর্তে আসলে এই নাটকটির কিছু অংশ আমরা দেখে আসব। দর্শক চলুন দেখে আসি শাহী গরম মশলা নাটকটির কিছু অংশ। তোমার গো আব্বা লুঙ্গি বিন্দা আইছিল আমার বিয়াতে, তার হাতে তো জাদু ছিল, লোকজন ডবল খাইছে। আব্বার খাওন ডাবল খাইলো, আমগো খাওন খাইবো ট্রিপল। প্লেট বইনা রাখেন, আত্মীয় স্বজন কইলাম প্লেট শুদ্ধ গিলা খায় হালাইবো। আমি বুঝছি। আসো তোমরা ভিতরে আসো, বিসমিল্লাহ কইরা শুরু করে দাও। আসো। মাশাআল্লাহ, কি চমৎকার, ভেরি বিউটিফুল। আপনি কি সিঙ্গেল? জি, আমি সিঙ্গেল। মনের মতো মায়া পাইলে বিয়া করলাম। হাসুদ, ওরে কিন্তু আমার সামনে থেকে চলে যাতে ক, বলে কিন্তু মার্ডার হয়ে যাইবো। তুই নাকি হার মায়ার বিয়া ভাগার কুডাক দিছস? রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায় পড়বে, তুমি আর আমি পালিয়ে যাব। আমি মশলা আপনার কথা দিতেছি, আমি আপনার লিয়া পালামু, কেউ ঠেকাইতে পারবো না। আমরা দেখলাম শাহী গরম মশলা নাটকটির কিছু অংশ এবং দেখেই বোঝা যাচ্ছে যে নাটকটি বেশ মজার হবে, দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করবে। তো একটু জানতে চাই আসলে আপনার কাছ থেকে যে এই নাটকটির আসলে এমন কি বিশেষত্ব আছে যেই কারণে দর্শকরা আগ্রহী হতে পারে? আমার কাছে মনে হচ্ছে কি আসলে আমাদের জীবনটা খুব রাশ চলছে, সবাই আসলে আমরা দৌড়ে বেড়াচ্ছি জীবনের বিভিন্ন তাগিদে, বিভিন্ন ক্রাইসিস ফেস করে। তো এই জায়গাটায় না মানুষ একটু বিনোদন চায়। তো আমি খুব সহজ
লভ্য একটা বিনোদন দর্শকদের জন্য সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। তো দর্শকদের দেখার কারণ দর্শকরা তার মেন্টাল রিলিজ পাবে। আমরা না আমাদের জীবনে হাসতে ভুলে যাই আমাদের পারিপার্শ্বিক অনেক কিছুর কারণে। আমরা তো দৌড়ে বেড়াচ্ছি 2024 এসে। সো লাইফের দৌড়েন আমার মনে হয় মানুষকে রিলিফ করতে পারাটা অনেক মানে অনেক কঠিন কাজ, সেটাই চেষ্টা করেছি আমরা। এই নাটকটা তো আসলে একটু কমেডি ধাঁচের, তো এখন আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কমেডি ধাঁচের নাটকগুলো বেশি দেখতে পাচ্ছি। এর পেছনে কারণ কি এটাই যে আসলে আমরা এখন খুব অস্থির সময়ের মধ্যে দিন যাপন করছি? আসলে আমাদের জীবনের এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত, আমি সবার উপর শ্রদ্ধা রেখেই বলছি। আসলে আমাদের জীবনে আমাদের পারিপার্শ্বিকতার কারণে সবার লাইফটাই খুব অস্থিরতার মধ্যে যাচ্ছে। তো একটা আপনি অন্যান্য প্যাটার্নের নাটক আমরা তো সবই বানাচ্ছি, এবার ঈদে আমার আল্লাহর রহমতে কমেডির পাশাপাশি রোমান্টিক বা থ্রিল সবই বানাচ্ছি। কিন্তু হয় কি মানুষের কাছে খুবই ইজি গোয়িং প্রজেক্ট ইজ কমেডি। কারণ একটা রোমান্টিক নাটকের দেখতে বসলে আপনাকে অনেক ধৈর্য ধরে দেখতে হবে, গল্পটা বুঝতে হবে, পাত্রপাত্রীকে বুঝতে হবে, তারপর সেটা যদি অ্যাট্রাক্ট করে আপনাকে তখন গল্পটা আপনার পুরোটা দেখবেন। আর কমেডি নাটকের দেখা গেছে একটা দুটো ক্লিপ আপনার অনলাইনে ভালো লাগছে, আপনার পুরো নাটকটা দেখে ফেলতেছেন, এবং এটার জন্য আপনাকে অনেক ব্রেন খালি করা লাগবে না মাথা থেকে। আমার কাছে মনে হয় যে এই জীবনের দৌড়দৌড়ির মধ্যে আসলে কমেডিটা আমাদের কাছে অ্যাজ লাইক প্যারাসিটামল। এবার একটু আপনার কাজের প্রসঙ্গে ফিরে আসি, যে আসলে আপনি যে অনেক কাজ তো করেছেন ইতিমধ্যে, অনেক অভিজ্ঞতা আপনার হয়েছে, তো একটু যদি পেছনে ফিরে তাকাই, আপনার কাজের শুরুটার যাত্রা কেমন ছিল? যাত্রাটা খুবই স্ট্রাগল পর্যায়ে ছিল, কারণ আমি সম্ভবত 2008-এ আমি প্রথম নাটক বানাই, যখন এই ইউটিউব লেভেল কোম্পানি কিছুই ছিল না। তখন হয়তো বা শুধু টিভি চ্যানেলস ছিল, এবং সিঙ্গেল নাটক বানানোরও এত প্রবণতা ছিল না, দুই একটা চ্যানেল ছাড়া। দুই ঈদ ছাড়া সিঙ্গেল নাটক খুব একটা বেশি হতোও না। রেগুলার সিঙ্গেল নাটক পুরো দেশের মধ্যে 2টা থেকে 3টা চ্যানেলে ছিল। সো বছরে 2 থেকে 3টা সিঙ্গেল নাটক বানাতাম, সিরিয়ালের জন্য দৌড়ে বেড়াতাম। বেসিক্যালি হচ্ছে যখন আপনার লেভেল কোম্পানি বিস্ফোরণ ঘটলো, ইউটিউবের বিস্ফোরণ ঘটলো, তখন গিয়ে আমাদের স্ট্রাগলগুলো কমে আসা শুরু করলো নির্মাতাদের। শুধু আমি না, অনেকেই আমার সাথে একমত হবে। তখনই আসলে আমরা ট্রেন্ডের সাথে জড়িয়ে পড়লাম, যে কি করলে ট্রেন্ডিং এ আসা যায়, কি করলে দর্শক পছন্দ করছে। 2008 সালে আপনি প্রথম নাটক নির্মাণ করেছিলেন, তখনকার অনুভূতি আসলে কেমন ছিল, বা অভিজ্ঞতার কথা যদি জানতে চাই? আমি খুব কনফিউজ ছিলাম আসলে, কারণ হচ্ছে আমার লাইফের প্রথম নাটকের নাম হচ্ছে স্বপ্ন চুরি, যেটা চিত্রনায়ক রিয়াজ এবং সোহানা সাবা করেছিলেন। তো 2008-এ এসে না, তখনও আসলে ট্রানজিশন পিরিয়ডে ছিল টোটাল নাটকটা, সবাই সিরিয়াল মুখী ছিল, আর সিরিয়াল পাওয়ার জন্য আবার তাকে সিনিয়র ডিরেক্টর হতে হতো। সবকিছু মিলিয়ে আমি খুব কনফিউজ ছিলাম যে লাইফ আসলে ভুল করলাম না কি করলাম। কারণ পরবর্তীতে অর্থনৈতিক গত কারণে আমাকে দীর্ঘদিন আমি পরবর্তীতে ক্যামেরাম্যান হিসেবে কাজ করি বিভিন্ন নাটকে, যেটাকে এখন সিনেমাটোগ্রাফার বলে খুব স্মার্টলি। তো স্ট্রাগল পিরিয়ড আসলে আমি খুব কনফিউজ ছিলাম যে আসলে নির্মাতা কিভাবে কতদিন সাস্টেইন করতে পারবো। ওই সময় যে অনেক চ্যালেঞ্জ ছিল, তো আপনার কি ছোটবেলা থেকে আসলে একজন নাট্য নির্মাতা হওয়ার স্বপ্ন ছিল কি? ওরকম কিছু না, ছোটবেলা থেকে আসলে আমার মার আমি কল্যাণপুরে বড় হয়েছি, মিরপুরে। আমার মার একটা একাডেমি ছিল যেখানে নাচ গান ছবি আঁকা শেখানো হতো। তা আমি দেখা গেছে পুরো বিকালেই ছবি আঁকা, গান, এসবের মধ্যে জড়িত পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বড় হওয়া। তারপরে একটা পর্যায়ে মনে হয়েছিল যে অভিনেতা হব। আচ্ছা, আমি প্রথম ইন্ডাস্ট্রিতে চেষ্টা করেছিলাম অভিনেতা হওয়ার জন্য। পরবর্তীতে আসলে ওটা আমাকে খুব বেশি টানে নাই, ঝোঁকটা বরাবরই। তখন দেখলাম যে আমি আরাম পাচ্ছি নির্মাণের দিকে, তখন আমি আসলে নির্মাণের সাথে জড়িত হই। যে সময়টাতে আপনি কাজ শুরু করেছিলেন, তখন যে স্বপ্নটা নিয়ে আপনি কাজে নেমেছিলেন, সেই স্বপ্ন আসলে এখন এসে কতখানি পূরণ হয়েছে? আসলে প্রতিটা নির্মাতার স্বপ্ন তো থাকে ফাইনালি বড় পর্দা, সেটা এখনো পূরণ হয়নি, হয়তো বা খুব তাড়াতাড়ি সুখবর দিব। বাট এখন এসে মনে হচ্ছে যে আমাদের চাইতে বর্তমান ছেলেমেয়েরা যারা স্টার্টিং পজিশন, আমাদের চাইতে অনেক বেশি স্মার্টলি তারা শুরু করতে পারছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইন। তবে হ্যাঁ, এখন কাজ করে আরাম পাচ্ছে, কাজের পরিবেশ ভালো হয়েছে, কাজের স্পেস বেড়েছে, বাজেটগত দিক থেকে বেড়েছে, ইকোনমিক্যালি আমরা এখন নির্মাতারা ইকোনমিক্যাল ভাবে সবাই মোটামুটি সিকিউর। আগের মতো সেই ফ্রাস্ট্রেটিং জায়গাটা নেই, চ্যানেলগুলো সবাই খুব সাপোর্টিভ, এবং আমাদের ইউটিউব চ্যানেল সবাই খুবই
কোঅপারেটিভ ভাবে কাজ করার চেষ্টা করছে, কাঁধে কাঁধ মিলিয়ে, যেটা এখনকার সময় অনেক পজিটিভ ভাইব ক্রিয়েট করছে। নাটক বা যে কোনো কিছু যখন আপনি নির্মাণ করতে যাচ্ছেন তখন কোন বিষয়গুলোতে আপনি খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন? আসলে প্রথম কথাটা হচ্ছে দর্শকদের ক্ষেত্রে যেটা আমি আমার ছোট্ট অভিজ্ঞতা বুঝতে পেরেছি, তারা আসলে গল্প দেখতে চায়, তারপর একজন শিল্পীকে, তাদের পছন্দের শিল্পীকে সেখানে দেখতে চায়। তো ফার্স্টলি আমি আসলে দর্শকরা আমার কাছ থেকে এই গল্পটা কেন দেখবে, এই গল্পটার জেনার কি, কমেডি হলে কমেডি কেন দেখবে, বা রোমান্টিক হলে মানুষের কোন জীবনের সাথে তার ভালোবাসাটা মিলে যাবে। মানুষ তো আসলে সবসময় স্ক্রিনে নিজেকে দেখতে চায়, নিজের সাবকনসিয়াস মাইন্ডে প্রত্যেকটা মানুষই স্ক্রিনে নিজেকে দেখতে চায়, নিজের ভালোবাসাকে দেখতে চায়, নিজের হাসি ঠাট্টাকে দেখতে চায়, নিজের কষ্টকে দেখতে চায়, পারিপার্শ্বিক যা কিছু আছে পারিপার্শ্বিক সেগুলো জায়গা দেখতে সেটা চায়। দেখতে চায়। তো আমি ওইটাই চেষ্টা করি যে মানুষ যেন রিলেট করতে পারে আমার প্রোডাকশনের সাথে নিজেকে। নতুন নতুন তো অনেকের সাথেই কাজ করেছেন, তো তাদের আসলে কাজের প্রতি আগ্রহ কেমন দেখতে পান? কাজের প্রতি আগ্রহ আছে। এখন সবাই তো এক না, সব কেউ খুব ভালো করছে তার ডেডিকেশনের কারণে, কেউ মাঝারি করছে, ডেডিকেশনটা একটু কম মনে হচ্ছে, কেউ হয়তো বা জাস্ট স্রোতের বেগে চলে যাচ্ছে। সো আসলে এই যে তিনটা ক্যাটাগরি, এটা ইন্ডাস্ট্রি শুরু থেকেই ছিল। আবার একটু পরিচালনা প্রসঙ্গে চলে আসি, তো পরিচালনা করবার ক্ষেত্রে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে গুরুত্ব সেটা কতখানি? সুযোগ নেই এটা অস্বীকার করার। তবে যেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম নির্মাতারা যারা দেশে বিদেশে বাইরে যারাই কাজ করছেন, তারা স্বশিক্ষাতে অনেক বেশি শিক্ষিত, যেটা তাদের পরবর্তীতে ক্যারিয়ারে অনেক বেশি পজিটিভ প্লাস ভাইব হয়। আর যারাই এখন পিছিয়ে পড়ার তালিকায় রয়েছে, আপনি দেখবেন যে আসলে পড়াশোনার জায়গাটা অনেক কম। যারা এগিয়ে যাচ্ছে এখনো স্টিল নাও, আমি আপনাকে একটু আগেও বলেছি, মানুষ যতই বলুক কমেডি বানাচ্ছে, দিন শেষে মানুষটা দর্শকটা দেখতে চায়, মানে গল্পটা দেখতে চায়, সরি। সো এই গল্পটা যখন আপনাকে পোর্ট্রেট করতে হবে, তখন আসলে আপনার জানার জায়গাটা অনেক বেশি স্ট্রং থাকতে হবে। এই যে নাটক নির্মাণ করছেন, এতদিনের অভিজ্ঞতা আছে আপনার, তো এখানে এসে একটু জানতে ইচ্ছা করছে যে আসলে আমাদের দেশে নাট্য নির্মাতা হওয়ার যে পেশাটা, সেটার সুযোগ কতখানি আছে? এটা না আসলে খুব রিস্কি একটা পেশা। রিস্কি কেন বলছেন? রিস্কি বলতে হচ্ছে কি, এখানে অনেক বেশি প্যাশনের দরকার হয়। আপনি এখানে এসে একটা চাকরিতে যেমন আজকে আপনি জয়েন করলেন, কালকে থেকে আপনার স্যালারি স্টার্ট, আপনি 6 মাস বছর পরে আপনার ইনক্রিমেন্ট হবে। বাট এখানে না আপনি আসলে বলতে পারবেন না কোনো কিছু। এখানে আপনাকে মানে এটা অ্যাজ লাইক ডেডিকেশন, সাধনা, এবং হচ্ছে গিয়ে নির্মাতাদের খুব আউট অফ দ্য বক্স বা স্পেশাল কিছু না বানাতে পারলে তার ক্যারিয়ার দাঁড়ায় না। স্টিল নাও সবাই আমরা দৌড়েই যাচ্ছি। তো যে আউট অফ বক্স যে কোনটা আসবে লাইফে, সেটা আপনি নিজেও বলতে পারবেন না। এর জন্য আমার কাছে মনে হয় যে নির্মাতা পেশাটা অ্যাজ এ পেশা, এটা খুবই রিস্কি পেশা। এই যে আমাদের দেশের জন্যই, সারা ওয়ার্ল্ড ওয়াইড। তবে হ্যাঁ, আমাদের দেশে একটু বেশি, যেমন আপনার হলিউড বলেন বা বলিউড বলেন, সেখানে এই একটা পেশারই অনেকগুলো ডাইমেনশন আছে। আপনি ইকোনমিক্যালি সার্ভাইভ করতে পারবেন, এজেন্সি জবস, কনসালটেন্সি। বাট আমাদের এরকম আসলে খুব সুযোগটা খুব কম। আমাদের এখানে এজেন্সিগুলো খুবই লিমিটেড, এখানে আমাদের কাজ করার জায়গাটা খুব লিমিটেড। সো আমাদেরকে অনেক বেশি শার্প হতে হয়, অনেক বেশি ফোকাসড হতে হয়। তো এই যে এতদিন ধরে কাজ করছেন, এই পর্যায়ে এসে আসলে কি স্বপ্ন দেখেন আপনার কাজ নিয়ে? আমার স্বপ্ন হচ্ছে ভালো কাজ করতে চাই, দর্শকদের আরো কাছে যেতে চাই, আর সত্যি কথা যেটা ফিল্ম বানাতে চাই। আমরা আসলে কথা শুরু করেছিলাম আজকে আমাদের বাংলা ভিশনের ঈদ আয়োজন মালায় আপনার পরিচালিত যে নাটক শাহী গরম মশলা প্রচারিত হবে, সেই নাটকটি নিয়ে। তো এই নাটকটি নিয়ে যদি আমাদের এই মুহূর্তে যারা বাংলা ভিশনের দর্শকরা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। শাহী গরম মশলা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো, আপনাদের কথা মাথায় রেখেই বানানো, একদম নির্মল বিনোদন। দেখে হাসবেন, আনন্দ পাবেন, নাটকটি দেখবেন, বাংলা ভিশনের সাথে থাকবেন, বাংলা নাটকের সাথে থাকবেন। আমরাও আশা করছি যে বাংলা ভিশনের অন্যান্য নাটকের মতন এই শাহী গরম মশলা নাটকটিও আসলে দর্শক প্রিয়তা পাবে, দর্শকরা দেখবেন, এবং আপনার অন্যান্য সকল কাজের প্রতি অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আল হাদিসে বলা আছে, সত্যবাদী ও ধর্মনিষ্ঠ বণিক ব্যতীত অন্যান্য বণিককে প্রতারক দলভুক্ত করা হবে।
দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।